নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষ ধীরে ধীরে গেরুয়াময় হয়ে যাচ্ছে। সনাতন ভারতবর্ষ তার পুরনো ঐতিহ্য যেন ফিরে পাচ্ছে। একদিকে যখন উত্তরপ্রদেশে আমরা দেখেছি ভব্য রাম মন্দির, অযোধ্যায় জানি আমরা এরপরে মথুরায় কৃষ্ণ জন্মভূমিটাও আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আশা আছে জ্ঞানব্যাপী নিয়েও। একদিকে যখন রাম মন্দির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান, তারপর যখন আমরা দেখি মথুরাতেও যে বিতর্কিত জায়গা বলে সবাই এড়িয়ে যায়, সেখানেও যান কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে কল্কি ধাম মন্দির, কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বা ভিত পুজো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আজকে পৌঁছে গেলেন কিন্তু নরেন্দ্র মোদী। সেই সমস্ত কিছু নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু বক্তব্য, যে বক্তব্য আপনার হৃদয়কে নাড়াবে এবং নাড়াবেই, যে বক্তব্যের পরে আক্ষরিক অর্থে ভাবের বা আবেগে চোখ দিয়ে আপনার জলও বেরিয়ে যেতে পারে, সেই সমস্ত বক্তব্য ভাইরাল ভিডিও নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমেই বলে রাখি আপনাদের, ভারতবর্ষ সনাতন ধর্মের পীঠস্থান। এই ভারতবর্ষ, আজকে যে ভারতবর্ষ দেখছেন সেটা খণ্ডিত ভারতবর্ষ, কিন্তু খণ্ডিত না হওয়ার আগে যে ভারতবর্ষ ছিল অর্থাৎ অখণ্ড ভারতবর্ষ, সে ভারতবর্ষ পুণ্যভূমি, যে ভারতবর্ষে ধ্বনিত হতো ওঙ্কার ধ্বনি, যে ভারতবর্ষ সনাতন ধর্মের আচার আচরণে ভর্তি থাকতো, সেই ভারতবর্ষ পুনরায় যেন আবার ফিরে আসছে। তাই অযোধ্যায় দেখতে পাই আমরা রাম মন্দিরকে। আমরা জানি আমাদের কাশী বিশ্বনাথের সেই জ্ঞানব্যাপী মন্দিরও ফিরে আসবে। আমরা জানি কৃষ্ণ জন্মভূমি, যেটাকে পাপী দুরাচারীরা ভেঙে তছনছ করে দিয়েছিল, ভেঙে দিয়ে অন্য কিছু করেছিল, সব আমরা ফেরত পাবো। তাই আমরা অপেক্ষায় থাকি। সেই ভারতবর্ষে আবার আরও এক পীঠস্থান তৈরি হলো উত্তরপ্রদেশে সম্ভালে, এবং সেখানে আচার্য প্রমোদ কৃষ্ণম। আচার্য প্রমোদ কৃষ্ণম হচ্ছে কংগ্রেসের সেই তাবড় নেতা, যিনি মুখপাত্র হয়ে বিভিন্ন সময় বিজেপিকে কাউন্টার করে এসছেন দীর্ঘ বহু বছর ধরে। 16-17 বছর বয়স থেকে এই সাধক, তিনি কিন্তু কংগ্রেসকে সমর্থন করে এসছেন। দীর্ঘদিন ধরে কংগ্রেসকে সমর্থন করে আসা এই প্রমোদ কৃষ্ণম শুধুমাত্র রাম মন্দিরে গিয়েছিলেন বলে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়িয়েছিলেন বলে তার পদ কেড়ে নেওয়া হয়, তাকে সাসপেন্ড করে দেয় দল কংগ্রেস, এবং তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং বলেন অনেক হয়েছে, আর নয়। সনাতন ধর্মের জন্য তিনি সব ছেড়েছেন। সেই আচার্য প্রমোদ কৃষ্ণম কিন্তু এই কল্কি ধাম মন্দিরের আজকে উদ্বোধন করলেন এবং সেই কল্কি ধাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ডাকলেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তিনি উদ্বোধন করলেন। দেখুন, আমি সম্পূর্ণ প্রতিবেদনটা শুরু করার আগে আচার্য প্রমোদ কৃষ্ণমের একটা এমন বক্তব্য, যেটা বলতে পারেন ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে চলছে এবং বলতে পারেন আপনারা যেটা খুব ভাইরাল হয়ে গেছে, কারণ এর চেয়ে বড় কথা, এর চেয়ে বড় উক্তি আর কেউ বলতে পারবে না। আমি ওনাকে সন্ন্যাসী রাজা বলি, মানে নরেন্দ্র মোদীকে। আমি তো সন্ন্যাসী রাজা বলে ক্ষান্ত ছিলাম, কিন্তু একজন সন্ন্যাসী আচার্য প্রমোদ কৃষ্ণ একজন সাধু সন্ত ব্যক্তি। তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা আমার মতো মানুষের কঠিন হৃদয়ের চোখ দিয়ে জল বের করে দিয়েছে আবেগে। আমি আক্ষরিক সত্যি কথা বলছি, সত্যি কথা আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আপনি শুনুন, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কি বলেছেন তিনি মোদীজি সম্বন্ধে, শুনুন। माननीय प्रधानमंत्री जी महोदय, जब आपकी तरफ से एक ट्वीट आया तो सारे देश के लोग, सारी देश की मीडिया मुझसे लगातार 15 दिन ये पूछती रही कि क्या प्रधानमंत्री जी आएंगे। मेरे पास कोई उत्तर न था, लेकिन एक उत्तर था। उन्होंने पूछा क्या उन्होंने कुछ लिख के दिया है। मेरे पास आपका लिखा हुआ कोई पत्र नहीं था। मैंने उस उत्तर में सिर्फ इतना कहा, जैसे शबरी को विश्वास था कि राम आएंगे, जैसे विदुर को विश्वास था कि कृष्ण आएंगे, जैसे हमारी आस्था का आधार है कि कल्कि आएंगे, वैसे ही आचार्य प्रमोद कृष्णम को यह विश्वास था कि नरेंद्र मोदी जी अपनी बात के पक्के हैं, अपना वचन निभाएंगे। माननीय प्रधानमंत्री जी महोदय, भगवान कृष्ण के ज्ञान योग
कर्मयोग, भक्ति योग, अगर हम तीनों को एक साथ रख के जब हम इमेजिन करते हैं तो भगवान कृष्ण के भक्ति योग, कर्म योग और ज्ञान योग जब तीनों एक जगह मिलते हैं तो एक तस्वीर बनती है, और वो तस्वीर भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी की बनती है। শুনলেন, সবরই যেরকম প্রতীক্ষা করেছিল জানতো শ্রী রামচন্দ্র আসবে, যেভাবে বিদুর অপেক্ষা করেছিল জানে শ্রীকৃষ্ণ আসবেনি, ঠিক সেভাবে তিনিও জানতেন মোদিজি যখন কথা দিয়েছে তিনি আসবেনই। আচ্ছা, এর চেয়ে বড় কথা আপনি কোনোদিন শুনেছেন? দেখুন, আমার জীবনে আমি কারোর সম্বন্ধে এইসব কথা শুনিনি, আমি সত্যিই শুনিনি। আক্ষরিক অর্থে রাজনীতির নেতাদের লোকে একরকম দেখে, তাদের সম্বন্ধে ধারণা একরকম হয়, কিন্তু এই ব্যক্তির সম্বন্ধে, নরেন্দ্র মোদী সম্বন্ধে যে কথাগুলো বলেছে, কেন মানুষ বলে জানেন যে নরেন্দ্র মোদীর জন্য সবকিছু করা যায়? এই কারণে। আজকে আচার্য প্রমোদ কৃষ্ণম, যিনি কংগ্রেসের হয়ে গলা ফাটাতেন, আজ তিনি বলছেন আমি মোদীজিকে ছাড়া কিছু বুঝি না, মোদীজি সব। কেন হলো? এমনি এমনি হয়ে যায়? কোনো রাজনীতি ব্যক্তির এসব হয়ে যায়? দেখুন, আজকে আমি যে কথাগুলো বলছি এর মধ্যে কোনো রাজনীতি আপনি খুঁজবেন না। একটা আধ্যাত্মিক জগৎ, সেটা ভাস্ট, খুব বড় জগৎ। সেই জগতে বিচরণ করা কোনো ব্যক্তি যখন বলে না যে ওর অপেক্ষায় আমি আছি, সে আসবেই, কথা যখন দিয়েছে, এক অদ্ভুত টান। আমি জানি না আমি কতটা বলতে পারছি, কারণ এই বলার ক্ষমতাও তো আমার নেই। দেখুন, আমি তথাকথিত কোনো সাংবাদিক নই, কিন্তু আমি বারবার আপনাদের বলি, আমি রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি। তখন বাল্মীকিদের কথাগুলো যখন শুনি না, হৃদয় ভরে যায়। একজন সাধক যখন নরেন্দ্র মোদীকে এইভাবে দেন, তখন আমি যখন সন্ন্যাসী রাজা বলি, কম কি বলি? আমি তো কিছুই বলি না, মানে খুব ক্ষুদ্র বলি। কোন পর্যায়ে আজকে নরেন্দ্র মোদী আছেন ভাববেন। একজন রাজনীতির ব্যক্তি হিসেবে তিনি কিন্তু নয়, তাকে কোথায় নিয়ে গেছে দেখুন। ভাববেন না কেউ যেন স্তুতি গান করছে, যে সবাই মিলে ঢাক বাজাচ্ছে, না, তা নয়। মানুষটা সত্যি সেই জায়গায় আছে। মানুষটার মধ্যে অদ্ভুত ক্ষমতা আছে, যে ক্ষমতা আজকে বহিঃপ্রকাশ হচ্ছে। মানুষটা কাউকে ভয় পায় না, মানুষের জন্য ভাবে। মানুষটা বলে আমি নিজের বাড়ির জন্য ভাবি না। নিজের বাড়ির কথা ভাবলে, পরিবারের কথা ভাবলে এত লোকের পরিবারের কথা ভাবা যায় না। ঠিক কথা। আপনি যখনই নিজেকে আত্মকেন্দ্রিক হয়ে যাবেন, আমরা সবাই আত্মকেন্দ্রিক, যখনই আত্মকেন্দ্রিক হয়ে যাব তখন বাইরের জগৎ সম্বন্ধে, বাহ্যিক জগৎ সম্বন্ধে কেউ ভাববো না। দেখুন, আমার কথা বাদ দিন, আমার তো চালচুলো কেউ নেই, কোথাও নেই, কিছু নেই। আমি একদম কি বলবো, একা, ওয়ান ম্যান হয়ে গেছি। আমি হয়তো ভাবতে পারি, কিন্তু নরেন্দ্র মোদী, তার তো সবই আছে। মা ছিল, মা মারা গেছেন, ভাই আছে, দাদা আছে, সমস্ত কিছু আছে। তিনি যখন সমস্ত বন্ধন কাটতে পারেন, তিনি যখন এই কথা বলতে পারেন যে আমি যদি নিজের পরিবার দেখতাম তাহলে দেশের কাজ করতে পারতাম না। একজন সাধক কিন্তু এই কথা বলতে পারেন। বিরজা করেন যিনি, অর্থাৎ আশ্রম, গৃহাশ্রম ছেড়ে সন্ন্যাসে চলে আসা, বিরজা করা, তিনি করে ফেলেন। নিজের শ্রাদ্ধ নিজেই করে ফেলা, এসব করা হয়। কিন্তু একজন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু বিরজা করেননি, কিন্তু তিনি বিরজার বেশি করে ফেলেছেন। সন্ন্যাসী হয়ে গেছেন সংসারে থেকেও, এবং তিনি বুঝিয়েছেন সন্ন্যাসী রাজা হলে দেশের কত উন্নতি হয়। তাই সন্ন্যাসী রাজা সম্বন্ধে এই যে উক্তি, এই যে বললেন, এই যে পৌঁছলেন কল্কিদামে, এক অদ্ভুত জায়গা তৈরি হচ্ছে। দেখুন, গোটা দেশ কিন্তু রামময় হয়ে গেছে, গোটা দেশ গৈরিক হয়ে গেছে। আপনি দক্ষিণে দেখুন, সাউথের দিকে, যেখানে বিজেপির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না বলা হয়, আজকে সেখানেও কিন্তু বিজেপি এসছে। তার কারণ কিন্তু মোদিজি। এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হচ্ছে কিন্তু ধীরে ধীরে গোটা ভারতবর্ষ জুড়ে, আর সেটা কিন্তু গৈরিক। এতে কোনো খাদ নেই। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা। সত্যিকারের ধর্মনিরপেক্ষতা কাকে বলে জানেন? সেটা সনাতন ধর্ম শেখায়। সনাতন ধর্ম একমাত্র ধর্ম, যে ধর্ম অন্য ধর্মকে কখনো ছোট করে দেখে না, বলে না যে ওই ধর্মটা বেকার, ওই ধর্মের সমস্ত কিছুকে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আমাদের ধর্মে বলে না। আমাদের ধর্ম কোনো মতবাদ নয়, কারোর সৃষ্টি করা কোনো মতবাদ নয়, এটা আমাদের ধর্ম, সনাতন ধর্ম। যে ধর্ম আমাদের রাষ্ট্র রয়েছে, রাষ্ট্র জুড়ে আছে, সেই রাষ্ট্র জুড়ে থাকা ধর্ম আজকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। প্রতিটা মানুষের মনের মধ্যে আজকে গেরুয়া, আর একের পর এক মন্দিরের উদ্বোধন বুঝিয়ে দিচ্ছে আমরা কোথায় আসছি। অনেকে বলবেন মন্দির করে কি হবে, হাসপাতাল করা ভালো, অনেকে বলে অনেক কিছু করা ভালো। নরেন্দ্র মোদী মন্দির তৈরি করেন যখন হাসপাতাল আগে তৈরি হয়ে যায়, তারপর
অযোধ্যা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, এই রাজ্যে বিশেষ করে আঁতের লোক রাম জন্মভূমি কি হবে অযোধ্যায় মন্দির করে, কারোর খাবার জুটবে? কত মানুষের ওখানে কাজ হচ্ছে জানেন, কর্মক্ষমতা বেড়েছে, কত মানুষ ওখানে কাজ করছে। অযোধ্যায় ঘুরে আসুন, দেখতে পাবেন কিভাবে কত কাজ হচ্ছে, কত দোকান, কত হোটেল, কত কিছু খুলে গেছে, কত আরও কিছু খুলবে, কত জিনিস তৈরি করা জায়গা তৈরি হবে সেখানে। অযোধ্যায় আজকে জায়গার দাম আগুন হয়ে যাচ্ছে, কেন? মানুষ বুঝে গেছে ওখানেই সব কিছু আছে। অযোধ্যা কোথায় সেজে গেছে, যে অযোধ্যার দিকে লোকে তাকাতোই কম, উত্তরপ্রদেশের দিকে লোকে তাকাতো না। উত্তরপ্রদেশের লোকেরা অন্যান্য জায়গায় গিয়ে কাজ করতো। আমার এখানেও কাজ, আমাদের এখানে আমার বন্ধু বান্ধব অনেক উত্তরপ্রদেশী আছে, প্রচুর আছে, তারা কিন্তু সব নিজের জায়গায় ফিরে গেছে। আমার এক বন্ধু আছে পাপ্পু শুক্লা, উত্তরপ্রদেশে থাকে, সে ফিরে গেছে বাড়িতে, বহু পুরনো বন্ধু, সে বাড়িতে ফিরে গেছে, ফিরে গিয়ে সেখানে কাজ করছে। এখানে কাজে সে আর আসে না, কেন? তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ সেই জায়গা আছে যেখানে সে কিছু করে নিতে পারবে। আজকে উত্তরপ্রদেশ সেই জায়গায় আছে, উত্তরপ্রদেশ থেকে আর এখানে কেউ আসছে না, উল্টে আমাদের এবার ডেস্টিনেশন উত্তরপ্রদেশ হচ্ছে, কারণ আমাদের ওখানে কাজ খুঁজতেই যেতে হবে। অযোধ্যার রাম মন্দিরের আশেপাশে একটা ঠেলা গাড়ি দিলেও অনেক পয়সা পাওয়া যাবে, এই জায়গায় পৌঁছে যাচ্ছে। আজকে উন্নতি তৈরি হচ্ছে, উন্নত হচ্ছে সবকিছু, কারণ ধর্ম মন্দির সব উন্নতির জায়গা তৈরি করে, তাই হচ্ছে। মনে রাখবেন একটা দুর্গাপুজো আমাদের এখানে হয়, কত মানুষের জীবিকা চলে, ভেবে দেখেছেন কোনোদিন? যারা আতেল টাইপের লোক আছেন তারা বুঝবেন না, ধর্ম কিন্তু মানুষকে, সমাজকে, দেশকে বাঁচিয়ে রাখে, বেঁধে রাখে, একত্রিত করে রাখে। ধর্মের অনুশাসন মেনে চললে কেউ পাপাচারে লিপ্ত হতে পারে না, বুঝতে হবে। তাই ধর্মীয় বাতাবরণের মধ্যে আজকে সন্ন্যাসী রাজা নরেন্দ্র মোদীর জন্যই কিন্তু সবার গর্ব হচ্ছে, অন্তত আমার মতো মানুষের গর্ব হচ্ছে, মনে হয় এর জন্য প্রাণ দেওয়া যায়, আমি বিশ্বাস করি। কে কি ভাবছেন আমার যায় আসে না, ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, আমার কোনো ভয় নেই, আমি কিছু পরোয়া করি না। কিন্তু আপনি পরোয়া করলেও ভাববেন আমি সত্যি বললাম না ভুল বললাম। এই মানুষটার জন্য কিন্তু প্রমোদ কৃষ্ণনের কথাটা, আচার্য প্রমোদ কৃষ্ণনের কথাটা ফেলে দেওয়ার মতো নয়। যেভাবে সবরই অপেক্ষা করে ছিলেন রামচন্দ্রের, যে রামচন্দ্র আসবেই, যেভাবে বিদুর অপেক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণের, যে শ্রীকৃষ্ণ আসবেই, সেভাবে আচার্য প্রমোদ কৃষ্ণম কিন্তু অপেক্ষা করেছিলেন, মোদিজি কথা দিয়েছেন আসবেই। যে মানুষটা কথা দেয় না খাউঙ্গা না খানে দুঙ্গা, সে করবেই, বিশ্বাস রাখুন, অটুট বিশ্বাস রাখুন ওই মানুষটার উপরে। দেখছেন তো সব দল সাফ হয়ে যাচ্ছে এমনি এমনি। ভাববেন আপনি প্রতিবেদনটা কিরকম লাগলো জানাবেন অবশ্যই লাইক করে, যদি লাইক করা মনে হয় লাইক করবেন, যদি ডিসলাইক করা মনে হয় ডিসলাইক করে দেবেন। যদি মনে হয় আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ সত্যি ইনি সন্ন্যাসী রাজা, যদি মনে হয় ভুল সেটাও জানাবেন। যদি এতটা শোনার পরে মনে হয় ভিডিওটা, প্রতিবেদনটা শেয়ার যোগ্য, তাহলে শেয়ার করবেন। যদি এতটা শোনার পরে মনে হয় হ্যাঁ এরপরে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার আপনজন হবেন, তারপর যাবেন। কারণ এখানে কেউ আমার আপনজন ছাড়া থাকবেন না, এটা আমি চাই। খুব ভালো থাকুন, আগে জানুন আমাকে, বুঝুন রুদ্রবার্তা কি, তারপরে রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আসি এখন ক্রম দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়, নজর রাখবেন কিন্তু, খুব মজাদার রুদ্রবার্তা আছে এরপরে। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।